এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে সেনাবাহিনী কি পারবে আওয়ামী লীগ বিহীন নির্বাচনকে বৈধতা দিতে? এই আলাপটা শুরু করবার আগেই বলতে চাই যে কিসের বৈধতা? বাংলাদেশের অর্ধেক মানুষের প্রতিনিধিত্বকারী দল আওয়ামী লীগকে বাদ দিয়ে পুরো সেনাবাহিনী নেমে যে নির্বাচনে সহযোগিতা করছে, লক্ষাধিক সেনা সদস্য মাঠে থেকে, এই নির্বাচনটা তো অবৈধ। আজকে যে বড় বড় জেনারেলরা, আওয়ামী লীগ যখন 2009 সালে ক্ষমতায় আসেন, তখন এই জেনারেলরা ম্যাক্সিমাম মেজর ছিলেন, ক্যাপ্টেন মেজর, লেফটেন্যান্ট কর্নেলও মনে হয় 2009 সালে তারা ছিলেন না। এই যে 16 বছরে মেজর থেকে লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল পর্যন্ত হলেন, মেজর জেনারেল হলেন, মুখে জয় বাংলা, আওয়ামী বন্দনা করে কিন্তু হয়েছেন। আজকে সেই জেনারেলদের নেতৃত্বের বাংলাদেশ, এই যে সরকারটা, এই সরকারটা হচ্ছে সেনা সমর্থিত সরকার। আমি বারবার বলি যে সেনাবাহিনী যদি বলে আজকে রাস্তা মাপো, ইউনূস রাস্তা মাপতে 5 মিনিট সময় লাগবে না। সেই সেনাবাহিনী সহযোগিতা করে অর্ধেক বাংলাদেশকে বঞ্চিত রেখে একটা নির্বাচন করছে। কিন্তু এই নির্বাচন বৈধতা কি দিতে পারবে? দেশে কি শান্তি আনলো? আনলো না। অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলিয়ে দিল। ইউনূস চলে যাবে বা চলে যাওয়ার একটা ভিন্ন রূপ হবে, কিন্তু যেটি আসবে সেটিও বাংলাদেশকে শান্ত করতে পারবে না এবং এই নির্বাচনকে বৈধতা দিতে পারবে না। 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ দিন। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু এই নির্বাচন নিয়ে জনমনে প্রশ্নের পাহাড়। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাড়াই আয়োজিত হতে যাচ্ছে এই ভোট। ঠিক এই পরিস্থিতিতেই দৈনিক বণিক বার্তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে আজকে, যার শিরোনাম সেনাবাহিনীর পেশাদারত্বের উপরেই গণতন্ত্রের উত্তরণ। শিরোনামটাও নিঃসন্দেহে হাস্যকর। সেনাবাহিনীর পেশাদারত্বে একতরফা নির্বাচন করে গণতন্ত্রের উত্তরণ কিভাবে হয়? আমি অন্ততপক্ষে বুঝি না বাংলাদেশের একজন নাগরিক হিসেবে। প্রশ্ন হলো, অর্ধেক মানুষের প্রতিনিধিত্ব করা একটি দলকে বাইরে রেখে কি আদৌ গণতন্ত্র উত্তরণ সম্ভব? নাকি সেনাবাহিনীর পেশাদারত্ব এখানে কেবল একটি সুষ্ঠু পরিবেশের গ্যারান্টি, নির্বাচন পরিবেশের গ্যারান্টি? এখানে এই জায়গাটাতে ফুল স্টপ দিলে চলবে না। শুধু নির্বাচন পরিবেশ নয়, আজকে 2024-এর অগাস্ট থেকে আজকে 1.5 বছর পর্যন্ত বাংলাদেশের যে দায়, এই দায় সেনাবাহিনীকে নিতে হবে। কারণ এটা আমি বারবার বলছি, যে শুরুতেই বলেছি যে এটি সেনাবাহিনী সমর্থিত সরকার। এই ভিডিওতে আমরা বণিক বার্তার যে আর্টিকেলটি, সেই আর্টিকেলটির প্রতিটি লাইন ব্যবচ্ছেদ করবার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব কেন এবার সেনাবাহিনী এত বেশি সক্রিয় এবং কেন এই নির্বাচন তাদের জন্য এক ইমেজ রিবিল্ডিং বা ভাবমূর্তি উদ্ধারের লড়াই। বিভিন্ন গণমাধ্যম সহ আজকের বণিক বার্তার প্রতিবেদনও বলছে যে এবার 9,70,000-এর বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকছে। এর মধ্যে সেনাবাহিনী একাই থাকছে 1,03,000। কেন এই বিশাল মোতায়েন? এবং আজকে থেকে, আজ 8 ফেব্রুয়ারি থেকে 7 দিন, নির্বাচনের পরেও 3 দিন মাঠে থাকবে সেনাবাহিনী, মানে নির্বাচনী দায়িত্বে মাঠে থাকছে 28 ফেব্রুয়ারি পর্যন্ত, ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ। বণিক বার্তার প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, এবার কেন্দ্র দখল, জোরপূর্বক ভোট দেওয়া এবং সহিংসতা রোধে সেনাবাহিনীকে ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তনটা কোথায় জানেন? 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আরপিও সংশোধন করে সশস্ত্র বাহিনীকে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞা থেকে বাদ দেওয়া হয়েছিল।
বর্তমান অন্তর্বর্তী সরকার সেই ক্ষমতা আবার ফিরিয়ে দিয়েছে, অর্থাৎ সেনাবাহিনী এবার কেবল টহল দেবে না, প্রয়োজনে আইন অনুযায়ী বল প্রয়োগ এবং ব্যবস্থা নেওয়ার সরাসরি ক্ষমতা রাখে। আর্টিকেলটি একটি অত্যন্ত সাহসী আলোচনা করেছে সেনাবাহিনীর গত 4টি নির্বাচনের ভূমিকা নিয়ে। 2014 সালে 153 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় একটা কলঙ্কজনক অধ্যায় ছিল। তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া দাবি করেছেন তিনি সংবিধান মেনেছেন, কিন্তু ভোটার উপস্থিতি ছিল নগণ্য। 2018 সালে রাতের ভোট হিসেবে পরিচিত এই নির্বাচনে সেনাবাহিনী মাঠে থাকলেও অভিযোগ ছিল তারা ছিল মূলত নিষ্ক্রিয়। 2024 সালের একতরফা নির্বাচনে সেনাবাহিনী সরকারের প্রশাসনিক ব্যবস্থাপনাকে সচল রাখতে সহায়তা করেছে বলে বিশ্লেষকদের দাবি। বণিক বার্তা এই ইতিহাসগুলো মনে করিয়ে দিয়ে বলছে, এবারের 12 ফেব্রুয়ারি নির্বাচন সেনাবাহিনীর জন্য একটি রিহ্যাবিলিটেশন মোমেন্ট বা পুনর্বাসন মুহূর্ত। তারা কি গত 3টি নির্বাচনের বিতর্কিত ছায়া থেকে বেরিয়ে আসতে পারবে? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বারবার বলছেন তারা সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন। এই নিরপেক্ষতার উপরই নির্ভর করছে নির্বাচনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। প্রতিবেদনে বলা হয়েছে সেনাবাহিনীর পেশাদারত্বের উপর গণতন্ত্রের উত্তরণ নির্ভর করছে, কিন্তু আওয়ামী লীগের মতো বড় দল প্রধান দলকে বাইরে রেখে কি গণতন্ত্র পূর্ণতা পায়? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গণতন্ত্রের উত্তরণ কেবল ভোটের দিনের শান্তির উপর নির্ভর করে না, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। তবে বণিক বার্তার বিশ্লেষণ অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীর দায়িত্ব হলো একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। আওয়ামী লীগ নির্বাচনে নেই, এটি একটি রাজনৈতিক বাস্তবতা বা আইনি জটিলতার ফল হতে পারে, কিন্তু যারা নির্বাচনে অংশ নিচ্ছে যেমন বিএনপি এবং অন্যান্য দল, তাদের মধ্যে যেন কোনো পেশি শক্তির লড়াই না হয়, ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে আসতে পারেন, সেটি নিশ্চিত করাই সেনাবাহিনীর লক্ষ্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ের জনসভায় বলেছেন যে সেনাবাহিনী নিরপেক্ষ নির্বাচন চায়, আমরাও চাই। অর্থাৎ বড় একটি রাজনৈতিক পক্ষ সেনাবাহিনীর ওপর আস্থা রাখছে, কিন্তু আওয়ামী লীগের জনসমর্থন বা তাদের অনুপস্থিতি যে শূন্যতা তৈরি করেছে তা সেনাবাহিনীর অস্ত্র বা শৃঙ্খলা দিয়ে পূরণ করতে পারবে না। সেনাবাহিনী কেবল একটি প্রক্রিয়াকে স্বচ্ছ করতে পারে, জনগণের ম্যান্ডেটকে নয়। গত 5 ফেব্রুয়ারি ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন একটি পরিষ্কার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন প্রয়োজনে আইনের আওতায় বল প্রয়োগ করা হবে। রুলস অফ এনগেজমেন্ট বা আরপিওর নতুন ক্ষমতা অনুযায়ী সেনাবাহিনী এবার অনেক বেশি শক্তিশালী। সেনাপ্রধান নিজে জেলা শহরগুলো সফর করছেন, কর্মকর্তাদের সাথে মত বিনিময় করছেন। এর উদ্দেশ্য দুটি: এক, সিভিল প্রশাসনকে আশ্বস্ত করা যে সেনাবাহিনী তাদের পাশে আছে; 2, সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফেরানো। বিগত নির্বাচনগুলোতে মানুষ দেখেছে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে আর কেন্দ্র দখল হচ্ছে। এবার যদি তারা সত্যিই কেন্দ্র দখলকারীদের বিরুদ্ধে বল প্রয়োগ করে তবেই মানুষের আস্থা ফিরবে। কিন্তু আওয়ামী লীগ সমর্থকরা এই নির্বাচনকে কতটা গ্রহণ করবে তা এখন বড় একটি চ্যালেঞ্জ। ইতিমধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে, ভোট না দিতে বলার কথা বলা হয়েছে। গতকালকেও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা পুত্র সজীব অজেদ জয় আওয়ামী লীগের ভবিষ্যৎ কাণ্ডারি ভিডিও বক্তব্যে জানিয়েছেন যে এই নির্বাচনে আপনারা ভোট দিবেন না, ভোট দিতে যাবেন না। স্বাভাবিকভাবে আওয়ামী লীগাররা এই নির্বাচনে ভোট দিতে যাবে না। বণিক বার্তার আর্টিকেলে যে গণতন্ত্র উত্তরণের কথা বলা হয়েছে তা মূলত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রাথমিক ধাপ। একটি নির্বাচনের গ্রহণযোগ্যতা দুটি বিষয়ের উপর নির্ভর করে: এক, অংশগ্রহণমূলকতা, যেখানে বড় সব দল থাকবে; 2, স্বচ্ছতা, যেখানে ভোট কারচুপি হবে না। দুর্ভাগ্যবশত প্রথম শর্তটি অর্থাৎ আওয়ামী লীগের অংশগ্রহণ পূরণ না হয় এই নির্বাচন শুরু থেকেই একটি অপূর্ণতা নিয়ে যাত্রা করছে। তবে দ্বিতীয় শর্তটি অর্থাৎ স্বচ্ছতা পুরোপুরি নির্ভর করছে সেনাবাহিনীর পেশাদারত্বের উপর।
যদি সেনাবাহিনী প্রমাণ করতে পারে যে তারা কোনো বিশেষ দলের লেঠেল বাহিনী হিসেবে কাজ করছে না, তবে হয়তো ভবিষ্যতে একটি প্রকৃত অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথ প্রশস্ত হবে। 12 ফেব্রুয়ারি ভোট কি কেবল একটি আনুষ্ঠানিকতা, নাকি নতুন বাংলাদেশের পথে প্রথম পদক্ষেপ? সেনাবাহিনী কি পারবে তাদের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার করতে? উত্তর পাওয়া যাবে মাত্র কয়েকদিন পরে। আপনার কি মনে হয় আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন কি দীর্ঘমেয়াদে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনতে পারবে? সেনাবাহিনীর এই সক্রিয় ভূমিকা কি নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়াবে? কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে পারেন। বিষয়টি নিয়ে যার যার মতন করে সমালোচনা করছেন, কিন্তু আমি নিজে যদি বাহারুল আলম হইতাম ভাই, হয়তো আমিও এমন সিদ্ধান্ত নিতাম। কারণ দিন শেষে বাংলাদেশে রাইট নাও যে কালচারটা চলতেছে, তো এই কালচারে পরে আমি কি চাকরি করতে গিয়ে নিজেকে, নিজের জীবনকে, পরিবারকে বিপদের মুখে ফেলবো? যেইভাবে পুলিশ দেখলেই একটা আক্রমণাত্মক মেন্টালিটি শুরু হয়, আবার পুলিশেরও কাউকে দেখলে যে আক্রমণাত্মক মেন্টালিটি শুরু হয়, এখন আসলে তারা কি করবে? সম্প্রতি আমাদের যিনি বাহারুল সাহেব আছেন, তিনি হচ্ছেন আমাদের পুলিশের আইজিপি, অর্থাৎ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পুলিশের আইজিপির দায়িত্বে যিনি পেয়েছেন তিনি হচ্ছেন জনাব বাহারুল আলম। তো ওনার যে কূটনৈতিক মর্যাদা লাল পাসপোর্ট আছে, সেই পাসপোর্ট বদল করে সাধারণ পাসপোর্ট নিতে চান কেন? সম্প্রতি তিনি সরকারি পাসপোর্ট সমর্পণের ইচ্ছা প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা চিঠি দিয়েছেন। দৈনিক যুগান্তরের নিউজের ক্যাপশনটা ছিল এরকম যে, নির্বাচনের পরপরই দেশ ছাড়তে চান বা দেশ ছাড়তে পারেন আইজিপি, পারসেপশন নাও ছাড়তে পারেন। তবে জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমাদের বাহারুল সাহেবের বা আইজিপি সাহেবের এই পাসপোর্ট সমর্পণের এই খবরে প্রশাসনেও একটু তোলপাড় শুরু হয়ে গেছে। চুক্তির মেয়াদ 8 মাস বাকি থাকতে তিনি কেন এখনই সাধারণ পাসপোর্ট নিতে চান, এ নিয়ে সচিবালয়, পুলিশ সহ বিভিন্ন দপ্তরে আপনার আলোচনা হচ্ছে। এছাড়া এখানে আরেকটু তদন্ত প্রতিবেদন যদি আমরা দেখি, পুলিশ ভেরিফিকেশন এবং দুটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন প্রাপ্তির বিধিনিষেধ ছাড়াই খুব সহজে সরকার সংশ্লিষ্টরা যাতে লাল পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্ট নিতে পারেন, সেজন্য সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পূর্বের এই সংক্রান্ত সিদ্ধান্তকে সংশোধন করে স্পষ্টীকরণের নামে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে এই সরকারের আমলে ইতিপূর্বে জারি করা বিধিনিষেধ সাবেক সরকারের কূটনীতিক পাসপোর্টের জন্য বহাল রেখে বর্তমান সরকারের জন্য শিথিল করা হয়েছে। কথাগুলো যদি সোজা বাংলায় বোঝাই, আগের যারা সরকারি চাকরি করছে অথবা বড় বড় পোস্টে ছিল, তার জন্য আইন ওইটাই রয়েছে, কিন্তু নিজেদের জন্য তার আইনটা শিথিল করছে, অর্থাৎ এই সরকার শিথিল করছে। তার মানে গেল কয়েকদিন আগে নিজে একটা নিউজ করছিলাম যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, তিনি বলছিলেন যে অনেক উপদেষ্টারা তাদের পাসপোর্ট জমা দিয়ে দিচ্ছে, যে কোনো সময় তারা দেশ ছাড়বে, অর্থাৎ নির্বাচনের পরে ইন্টারিম থেকে ক্ষমতা হস্তান্তরের জন্য যে প্রক্রিয়া বা সময়টা থাকবে, এর মাঝখানে অনেকে দেশ ছেড়ে চলে যাবে। তো এখন আমাদের আইজিপি সাহেবের ইস্যুটা নিয়ে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে যেটা মনে করি, কেন আসলে তিনি এরকম সিদ্ধান্ত নিতে পারেন, এখনো নেননি। প্রথমত হচ্ছে, এই মুহূর্তে প্রশাসন নিয়ে বিএনপির অভিযোগ, জামাতের অভিযোগ। এখন দুই দল তো আর ক্ষমতায় যাবে না, যাবে কে? এক দল। আবার হতে পারে যে তিনি কোনো একটা রাজনৈতিক দলের মনে মনে মতাদর্শী অথবা পছন্দ করেন, থাকে না, প্রত্যেকেই কোনো না কোনো দলকে ভালো লাগে, ভালোবাসে অথবা সাপোর্ট করেন। তো এখন দেখা গেছে তিনি যেই দলকে সাপোর্ট করেন বা মনে মনে ভালোবাসেন, প্রশাসন লেভেলে বা ওই উচ্চ পর্যায়ে তথ্য আছে, কোনো কারণে তার দল যদি হাইরা যায়, তাহলে বিপরীত দল ক্ষমতায় আসলে উনি আপনার প্রথমত চাকরিচ্যুত হবেন, 8 মাস পর্যন্ত ওনাকে রাখবে না। এটা বাংলাদেশ। বিষয়টা এমন না ওনার সাথে চুক্তি করছে অন্তর্বর্তী সরকার তা ওনাকে নিয়োগ দেওয়ার সময়। এখন একটা রাজনৈতিক সরকার আসলে ওনাকে সরাই দিবেন। তো ব্যাটার হচ্ছে কি, নিজের মান সম্মান নিয়ে নিজে সরে যাওয়া, এটা একটা ইস্যু হইতে পারে। দ্বিতীয়ত, এই নির্বাচনকে ঘিরে মাঠ পর্যায়ে আমাদের যে প্রশাসনিক কি বলা হয় যে স্থিতিশীলতা, এটা সবচেয়ে বড় একটা চাপ কিন্তু পুলিশের উপর। এখন পুলিশ পিটাইলেও দোষ, না পিটাইলেও দোষ, পুলিশ আসলে করবে কি? আমি বরাবরই বলি যে পুলিশকে সরকার বা যারা যখন ক্ষমতায় থাকেন, নিজেদের নিরাপত্তা, নিজেদের সেফটির জন্য নিজস্ব একটা বাহিনী হিসাবে পুলিশকে ব্যবহার করেন। কিন্তু
এই যে সরকারের মধ্যে একটা সংস্কার আলোচনা চলছিল যে পুলিশকে স্বতন্ত্রীকরণ হয়েছে, 5ই আগস্টের পরে আমরা অনেক পুলিশের বক্তব্য শুনছি, যেহেতু আমি অনেকদিন নিউজ করি, অনেকের সাথেই বিভিন্ন হাই লেভেলের যোগাযোগ তো আছে, অনেক বড় বড় র্যাঙ্কের মানুষের সাথে কথা হয়। তো অনেকে বলে যে নাইম ভাই আপনি যে বলেন আমরা নিরপেক্ষভাবে কাজ করব, আদৌ কি এটা সম্ভব? এটা সম্ভব হবে কখন? যেমন ধরেন আমাদের মহামান্য আদালত বা বিচার বিভাগ স্বাধীন, নির্বাচন কমিশন স্বাধীন, কিন্তু আসলে প্রকৃতপক্ষে বি অনেস্টলি যদি আমরা বুকে হাত দিয়ে কথা বলতে চাই, বা যারা আছেন তারা কি আসলে স্বাধীনভাবে সবকিছু করতে পারেন? ধরেন এই মুহূর্তে আওয়ামী লীগের বহুত লোকের নামে মামলা হয়েছে, 10টার মধ্যে দেখা গেছে এরকম 2টা মিথ্যা মামলা আছে, কিন্তু তিনি যদি জামিনের জন্য পুট করে জামিন পেয়ে যান, তাহলে কি হবে? যে আদালত বা যে বিচারক তাকে জামিন দিয়েছেন, ঠাস করে ওনার বিরুদ্ধে একটা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, এই লোকের সারা জীবনের কেরিয়ার একটা দাগ দিয়ে দেওয়া হবে, মানে নানানভাবে কিন্তু হ্যাসেল করার সুযোগ আছে। তো আমার কাছে মনে হয় যে বাহারুল ভাই যে টেনশনটাতে পড়ছেন, যে নির্বাচনে মাঠ পর্যায়ে খুবই অস্থিতিশীল একটা পরিবেশ হবে, তো বিভিন্ন জায়গায় পুলিশের উপর আক্রমণ হইতে পারে, পুলিশও খেপতে পারে, নিজের গায়ে পড়লে কে না খেপবে। তো এই সকল কিছুর দায়ভার পুলিশ পরিবারের প্রধান হিসাবে আইজিপিকে এটার দায়বদ্ধতা নিতে হবে। যত কিছুই হোক আইজিপিরে ফোন দিবে, আইজিপিরে সাজার মধ্যে ফেলাইতে পারে। দেখেন আওয়ামী লীগ সরকারের সময় থাকা আইজিপিরা পলাতক, একজন রাজসাক্ষী হয়ে গেছেন। তো এই মুহূর্তে যিনি আইজিপি আছেন, ইন ফিউচার কখনো যদি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ হয়, এই ইন্টেরিমের আমলে যারা বড় বড় পদগুলোতে আছেন প্রত্যেককেই ফাঁসানো হবে, বিচার করা হবে। এখন আওয়ামী লীগের আমলে যারা ছিল এর মধ্যে 10 জনের মধ্যে 8 জন হয়তো বা দোষী, 2 জন তো নির্দোষ আছে, বাট তিনিও রাইট নাও একটা সিস্টেমের মধ্যে পড়ে গেছেন, ভয় পাচ্ছেন, তাই না? তো এই পরিণতিগুলো দেখার পরে বহুত মানুষের মধ্যে এই পরিবর্তন হয়ে গেছে। অনেক মানুষ রাজনীতি করার ইচ্ছা করছিল, কিন্তু 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে যে নতুন একটা কালচার তৈরি হয়েছে যে প্রতিষ্ঠান জ্বালাই দাও, এমপির বাড়িঘর ভাঙা ফেলো, পোড়াই দাও, আরে বাবা দোষ করলে এমপি করছে। তিনি একটা প্রতিষ্ঠান করছেন, সেখানে এই দেশের মানুষই তো চাকরি করে 10টা টাকা বেতন পায়। দরকার হচ্ছে কি সরকারিভাবে হয়তো যদি দুর্নীতির সম্পদ হয়ে থাকে সিজ করা, জব্দ করা, যে অপরাধী তাকে সুস্পষ্টভাবে শাস্তির আওতায় না, বাট আপনি তার বাড়িঘর জ্বালাই দিলেন, পোড়াই দিলেন, অনেককে মামলার আসামি করা হলো, বড় বড় পর্যায়ের অনেক মহারথীরা এখন মামলার আসামি। তো জনাব বাহারুল ইসলাম তো তিনি তো মানুষ, বাংলাদেশের মানুষ, আর আমরা কতটা প্রতিশোধ পরায়ণ এটা তো আমরা জানি। এখন যেমনি যেমনি হোক তিনি দায়িত্বে আসছেন, এখন আসার পরে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হচ্ছে। আপনি দেখেন ওসিদেরকে বিভিন্ন জায়গায়, এসপিদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ফোন দিয়ে হুমকি দিচ্ছে যে যা করতেছেন মনে রাখেন, আপনারও বাড়িঘর আছে, সময় আমাদেরও আসবে, আসবে, এটাও তো সত্য। তো সেই সময়টায় আইসা এই ধরনের ক্ষমতাসীন যারাই থাকে তাদের নিরাপত্তা দিতে গিয়া, তাদের হুকুম পালন করতে গিয়া পুলিশের বিভিন্ন ইউনিট বা যে সকল সদস্যরা বিভিন্ন ধরনের নির্দেশকে মান্য করতে গিয়া মাঠ পর্যায়ে অ্যাকশনে যায়, এই যে 5ই আগস্টের আগে অনেক পুলিশকে মেরা ফেলছে। কেন মেরা ফেলছে? তারাও তো কারো না কারো হুকুম পালন করছে, তখন আওয়ামী লীগের হুকুম পালন করছে, এখন ইন্টেরিমের হুকুম পালন করতেছে, ফুল ফ্যামিলিটা বিপদে পড়ে যাচ্ছে, নানানভাবে হ্যাসেলে হচ্ছে। তো সকল কিছু মিলিয়ে আমার মনে হয় যে এই জায়গাতে আইসা হোয়াট এভার বাহারুল ভাই হয়তোবা কিছুটা ভয় পাচ্ছেন যে বাবা চাকরি জীবন বহুত করছি, আমি কোনো রকমের বউ বাচ্চা পরিবার নিয়ে আমি বিদেশ চলে গেলাম, এরপরে দেশের যে বসলে বসবে, না বসলে নাই, ওনাকে আর কেউ কোনো বিপদে ফেলতে পারবে না। এটাই হচ্ছে বাস্তবতা। তো ওই যে প্রথমে বললাম ভিডিওতে যে হয়তো আমি বাহারুল আলম হইলে আমি নিজেও হতেই চিন্তাই করতাম যে ভাই এই বিপদে তো আমার একদিন খাবে, তাই না? মানুষ মাত্র ভয় পায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।